সকাল থেকে রাত্রি করি হাসাহাসি, মার্সেল প্রেজেন্স হাসো তোমায় ভালোবাসি। সকাল থেকে রাত্রি করি হাসাহাসি, মার্সেল প্রেজেন্স হাসো তোমায় ভালোবাসি। আছে ডিরেক্টর আছে বিচারক আছে মেন্টর আছে রাবার ব্যান্ড, আমাদের সাথে উপস্থাপনায় আবু হেনা রনি, আবু হেনা রনি। সকাল থেকে রাত্রি করি হাসাহাসি, মার্সেল প্রেজেন্স হাসো তোমায় ভালোবাসি। ভাষার মাস ভালোবাসার মাস, বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কমেডি শো যার নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7 এ আমন্ত্রণ সবাইকে। আমরা সকাল বিকাল সন্ধ্যা সব সময় মনকে হাসি খুশি রাখি আর অন্যকে হাসি খুশি রাখবার জন্য চেষ্টা করি যে আয়োজনের মধ্যে দিয়ে, সেটাই আমাদের এই আয়োজন যার নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। এপাশে আমাদের প্রিয় তিনজন ভালোবাসার মানুষ রয়েছেন প্রিয় অভিনেতা তুষার খান, প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এবং প্রিয় স্বপ্নের নায়ক আমিন খান। জোরে করতালি হোক। এপাশে আমাদের মেন্টররা, তাদের জন্য জোরে একটা করতালি চাই। রাবার ব্যান্ড সহ আমি, আমাদের জন্য একটা তালি হোক। এই যে আমরা গানটা শুরু করলাম সকাল থেকে রাত্রি, সকাল থেকে আমাদের জীবনটা আসলে কিভাবে শুরু হয়। সব জায়গাতে একভাবে শুরু হয় না। দেশের বাইরে যেমন সুইট হানি প্লিজ ওয়েক আপ বা এরকম কিছু বলে, ঠিক আমাদের এখানে সম্মানটা আরও একটু বেশি দেওয়া হয়। জমিদারের বাচ্চা ওঠ। মানে এই যে আমাদের লেভেলটাকে, মানে আমরা তো বিদেশে যেতে পারলাম না, বাট জমিদারের বাচ্চা হয়ে গেলাম। স্যালুট আমাদের প্যারেন্টসদের। আচ্ছা, এই গ্রুমিং হাউসে কি হয় একটু সকাল থেকে একটু একটু শুনতে চাই। আচ্ছা, আমার গানে কি একটু সবাই খেয়াল করেছেন? সকাল থেকে রাত্রি একটা হাস্কি ছিল, সকালে ওই প্রেশারটা থাকে। আমি বলছি এই বিষয়টা আমি স্মরণ করিয়ে দিলাম কেন, কারণ কি অনেকে কিন্তু হাসতে চায় না, মুখটা এমন ভাবে থাকে, আমরা অনেক প্রোগ্রামে যোগ বলি হাসে না, মনে হয় কোষ্ঠকাঠিন্য হয়েছে। সব কাঠিন্য দূর করে আজকে আমরা হাসবো এবং আপনাদেরকে হাসাবো। একটু জানাও যে গ্রুমিং হাউসে সকালটা কিভাবে শুরু হয়? সকাল মানে কি, আমরা তো আসলে ঘুমাই 4টা-5টায়, তো সকালটা হইতে হইতে মনে করো 11টা-12টা। আমাদের সকালের নাস্তা দুপুরের খাবার অনেক সময় একসাথে হয়ে যায়। ও মানে কি আসলে আমরা এই দেশের নিয়মকানুনের সাথে চলছি না, আমরা অন্য দেশের নিয়মের সাথে চলছি। সারা রাত জেগে থাকছি, আমাদের দিন শুরু হচ্ছে দুপুরের পর থেকে। কোন দেশের সাথে ম্যাচিং হয়? আপনারা তো অনেক দেশে গেছেন, এটা ইউরোপ, লন্ডন নাকি বাংলাদেশের সাথেই ম্যাচিং হয়? ও এখন আমরা এই দেশকেই আমরা বাইরের দেশ বানিয়ে ফেলেছি। সকালবেলা মানে নিজেদের মায়েরা এত আদর করে ঘুম থেকে ওঠে না, সকালবেলা মাসুদ যে পরিমাণ আদর করে আমাদেরকে ঘুম থেকে ওঠায়, এইভাবে আমাদের সকাল শুরু হয়। ওকে, আমি একটু বলতে চাই, আমাদের তো ওই আদাবরে যে আমাদের যে ক্যাম্প, ওখানটা একটু শুনশান এরিয়া। আমার বিশ্বাস যে আমিন ভাইয়ের বাড়ি হচ্ছে উত্তরা, একবারে রাস্তার সাথে, একবার প্রপার জায়গায়। আমিন ভাইয়ের গুড মর্নিং শুরু হয় লোহা ভাঙা টিন ভাঙা। কথা শুনবো। আমিন ভাই, আপনি কি কি আওয়াজ শুনেন সকালবেলা? সকালবেলা বেশি শোনা যায় যে কি বলে ব্যাটারি গাড়িগুলো আছে না, এরা নিচে এত ঝগড়াঝাটি করে, মারামারি করে, এটা দিয়ে সকালবেলা ঘুম ভেঙে যায়। আপনি কি শুনেন সকালবেলা? সো আমার সকাল শুরু হয় 3 ভাগে। আচ্ছা, প্রথম ডাকটা শুরু হয় বাবা উঠো তোমার যেতে হবে। ওকে। তারপর চলে যায়, আমি বলি হ্যাঁ মা আমি উঠছি। ওকে। সেকেন্ড ডাকে তৃপ্তি উঠো, সো আমার মা আমাকে তৃপ্তি ডাকে। ওকে। তারপর মা চলে যায়, আমি বলি যে হ্যাঁ উঠছি। ওকে। থার্ড টাইম এই তো তখন আমি বলি কি সকাল সকাল গালাগালি শুরু করলাম আমাকে, হ্যাঁ আমি উঠছি। সো আমার 3 ভাগে সকাল হয় আর কি। ওকে। ওনার মা ওনাকে ডাকে যে তৃপ্তি ওঠো, এরকম এরকম করে, তারপরে যা বলে। কিন্তু অ্যাকচুয়ালি তৃপ্তি নাম হলেও আপনি তৃপ্তি পাবেন তখন যখন বলবে ওঠো। তুষার ভাই, আপনার সকাল কিভাবে শুরু হয়? সকাল তো আমি আবার প্রশ্ন করছি, তুষার ভাই দুপুরে আপনার সকাল কিভাবে শুরু হয়? বলেন। গাড়ির হর্নে। হ্যাঁ।
ওই রাস্তা দিয়ে ততক্ষণে তো ভিড় জমে যায়। ওকে। যাওয়া ওই আওয়াজ, আর তারপরে মাঝে মাঝে ওই তরকারি আলা যায় ওর ডাকতে। ওকে, মানে রাত সকাল ওই একই, ওই হর্নি। ওকে, গ্রুমিং এ আর দুই একজন বলছিলেন। ইশতিয়াক ভাই, হ্যাঁ, গ্রুমিং হাউস থেকে আর একটু ইনফরমেশন চাই। আমার কেসটা একটু আলাদা। আমার হচ্ছে ভোর 5টার সময় গ্রুমিং শেষ, সকাল 7টায় আবার অফিসের জন্য দৌড়াতে হয়। তো অফিসে সারাদিন আমি জম্বির মতো মানে কি করি না করি কিছু বুঝি না। এই হচ্ছে আমার সকাল, আমার জন্য একটু কষ্টকর। ওকে, আচ্ছা, এখানে আমি একটু খবর পেয়েছি, এখানে কেউ না কেউ প্রত্যাশায় থাকে যে কোনো একজন পারফর্মার, হ্যাঁ, বিশেষ করে, হ্যাঁ, হয় না, একটু যারা মেয়ে পারফর্মার ওরা একটু বেশি দুর্বল, ওরা যদি এসে বলে যে ভাইয়া আমার স্ক্রিপ্ট একটু আগে করে দেন, এরকম বললে নাকি সবচেয়ে বেশি খুশি হও। কে সেটা? কে এই 6 জনের মধ্যে কে সেটা? কে কে ওকে, এটা কেউ স্বীকার করবে না। অ্যাকচুয়ালি 6 জনের একই অবস্থা। ওকে, আমরা যাদের নিয়ে কথা বলছি সেই পারফর্মাররা ব্যাক স্টেজে ওয়েট করছে আপনাদেরকে হাসাবে, কিন্তু তার আগে বলে রাখি এই পুরো সিজন জুড়ে যে আপনাদেরকে সবচেয়ে বেশি হাসাবে, সেই সাথে যে হবে চ্যাম্পিয়ন, তাকে মার্সেল দিচ্ছে 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে দিচ্ছে মার্সেল 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ তাকে মার্সেল দিচ্ছে 2 লক্ষ টাকা। এই যে ভাষার মাস, ভালোবাসার মাস বলছি, মার্সেল আমাদের দেশের পণ্য, এটাই আমাদের জন্য সবচেয়ে গর্বের যে আমাদের দেশের একটি পণ্য, একটি প্রোডাক্ট, এবং সেটা নিয়ে আমাদের দেশের সন্তানরা লড়াই করছে, প্রতিযোগিতা করছে। একটা জোরে হাততালি হয়ে যায়। আচ্ছা, আমি একটু এর সাথে একটু যোগ করতে চাই যে এই যে এখানে প্রতিযোগিতা করে পুরস্কার পাবে, আমিন ভাই, আমি শুনলাম যে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে না তারা মার্সেলের বিভিন্ন পণ্য, ওয়াশিং মেশিন, এসি, ফ্যান, ফ্রিজ, এগুলো কিনে গাড়ি সহ লাখ লাখ টাকার পুরস্কার পাবে। অথচ ইনারা বলছেন যে ভাগ্য নয়, পরিশ্রমী আসল। মানে এখানে পুরো সিজন জুড়ে যোগ বলবে, খাটবে, এই করবে, সেই করবে, সে পাবে 5 লাখ টাকা। আর তুমি একটা জাস্ট কেনো একটা ওয়াশিং মেশিন বা কিছু, ভাগ্যে পেয়ে যাবে একবারে গাড়ি, 15-20 লাখ টাকা দামের গাড়ি। কম্পেয়ার করে আসলে কি পেলাম ভাই? 18 কোটির মধ্যে হয়তো 5-7 জন এটা পাবে। জি, কিন্তু তুমি পরিশ্রম করলে, যদি সঠিক উপায়ে পরিশ্রম করো, বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করো, তাহলে সারা বছরই এরকম ভাগ্যই ভালো থাকবে। অবশ্যই, হ্যাঁ, কারণ শুধু 5 লাখ বিষয় না, প্রত্যেকের যারা তৈরি হচ্ছে এরা আজীবন এটাকে নিয়ে তাদের ক্যারিয়ারের সঙ্গে এটা যোগ হয়ে থাকবে। একটা জোরে তালি। হ্যাঁ, পরিশ্রম করলে একটু আনন্দ কমে, পরিশ্রম করছেন, জীবনে একটু আনন্দ কমতে পারে, কিন্তু আমি একটু বলতে চাই, আনন্দ পেতে হলে মাঝে মাঝে একটু পরিশ্রম তো লাগে বস। আমাদের মেন্টরদেরকে একবারে ডাকু মাস্তান মতো লাগছে, একবারে জ্যাকেট পরে। এই পোশাক দিয়েছে 12 ক্লথ, একটা জোরে হাত। আর এ পাশে শবনম ফারিয়াকে দারুণ লাগছে, তার পোশাক দিয়েছে টাসেলো, জোরে হাত তালে। ওকে, আর কথা বাড়াবো না, প্রথম পারফর্মারকে ডেকে নেব। দুর্দান্ত একটি পারফরমেন্স দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই। খুলনা খালিশপুর থেকে আসছে তারেক মাহমুদ। আসসালামু আলাইকুম জাদেদ ভাই ব্রাদার্স। মেয়েরা মোটামুটি বুঝদার হয় 40 বা 45 পার হওয়ার পর। হারিয়াপু, সমস্যা হচ্ছে মেয়েরা এটা স্বীকারই করতে চায় না তাদের বয়স 40 পার হয়েছে। সেদিনকে এক শিক্ষক ক্লাসে এক ছাত্রকে ডেকে বলতিছে, শোন, শপথ কর জীবনে কখনো বিড়ি খাবি না। জি স্যার। শপথ কর জীবনে কখনো মদ খাবি না। জি স্যার। শপথ কর জীবনে কখনো মেয়েদের দিকে তাকাবি না। জি স্যার। শপথ কর দেশের জন্য জীবন দিবি। অবশ্যই স্যার। এরকম জীবন রাইখেই বা কি লাভ? মেয়েদের চোখের পানি আনে আর চোখের পানি মোছে, এই দুই পুরুষের ভিতর তফাৎ কোথায়? যে চোখের পানি আনে তার সব করা হয়ে গেছে, আর যে চোখের পানি মোছে ও করার ধান্দায় আছে। সুপার সুপার সুপার। মেয়েদের হাতা কাটা জামা আর ছেলেদের লুঙ্গি, এই দুইটা আবিষ্কারই হয়েছিল শুধুমাত্র টিকা দেওয়ার সুবিধার্থে। আপনি দেখেন, যখন টিকা দিতে যাবে মেয়েদের হাতা উঠা নামানোর ঝামেলা নাই, গেল টিকা দিল চলে আসলো। আর ছেলেকে না না, যেটা মনে করতেছেন ওটা না, আগে লুঙ্গিটা বিপদ সীমার উপরে উঠায়, এরপরে কাঁচা দিয়ে দে এবার টিকা দে। আমাদের আমিন ভাই
কোনো কাম কাজ করে না। সেদিনকে ভাবি রাগ হয়ে তারা বলতিছে, আচ্ছা তোমার কি একটু লজ্জা লাগে না? তুমি যে বাড়িতে থাকতিছো ওই বাড়িটা আমার বাবার দেয়া, এই যে জামা কাপড় পরতিছো এটা আমার ভাইয়ের দেয়া, এই যে যে খাবারটা খাচ্ছ এটা আমার চাচার পাঠানো, তোমার কি একটু লজ্জা লাগে না? লজ্জা তো তোমার বোনের থাকা উচিত, সবাই কিছু না কিছু দিছে, ও কিছু দেয় নাই। আমাকে রনি ভাই সেদিনকে ভাবিরে বলতিছে, আচ্ছা শোনো এইভাবেই যদি চলতে থাকে আমি কিন্তু সন্ন্যাসী হয়ে যাব। ও সন্ন্যাসী হবা? আচ্ছা এক কাজ করো, যদি নর্মাল সন্ন্যাসী হওয়ার ইচ্ছা থাকে ব্যাগ ট্যাগ গুছাও আর চলে যাও, আর যদি নাগার সন্ন্যাসী হওয়ার ইচ্ছা থাকে ব্যাগ তো ছাড়ো, পরনো যা আছে ওইটাও খুলে থুয়ে যাও। সেদিনকে আমাদের জাহাঙ্গীর ভাই গেছে মাছ ধরতে নাগাল্যান্ড, এখন মাছের আহার নিতে ভুলে গেছে। আচ্ছা এখন কি করা যায়? দেখে যে পাশ থেকে একটা সাপ যাচ্ছে মুখে কিছু কেঁচো নিয়ে, সাপটারে ধরছে, মুখ থেকে কেঁচোগুলো নিয়ে সাপটারে ছাড়ে দিছে, এবার মাছ ধরতে বসে গেছে। একটু পরে বড় একটা রুই মাছ উঠছে, দেখে তার খুব খুশি, পরক্ষণেই খুব মন খারাপ হয়ে গেল, আহারে সাপের খাবারটা এইভাবে মুখ থেকে নিয়ে নিলাম, ওর হাড়টা নিয়ে নিলাম। সাপটার আবার ধরলো, ধরে 2 ব্যাগ হুইস্কি খাওয়া ছেড়ে দিছে। একটু পরে দেখে যে কে জানি তার পায়ের ধারে এসে টানাটানি করতেছে। কি হলো? দেখে যে সাপটা মুখে আর কিছু কেঁচো নিয়ে, স্যার আর 2 ব্যাগ হবে। থ্যাংক ইউ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার। তুষার ভাইকে আমি জিজ্ঞেস করলাম, ভাই বৃহস্পতিবারটা এখানে কতক্ষণ লাগবে? বলছে যেতে তো 10 মিনিট লাগবে, কিন্তু আসতে লাগবে তো 1 ঘন্টা। এবং এটা কেন বললাম যে অ্যাকচুয়ালি মানে আমরা তো মনে করেন এই আর কি, হ্যাঁ যখন একটা সাপ, যে সাপটা ওই যে আবার কেঁচো নিয়ে আসলো এবং ওই যে দিল যেটা, হ্যাঁ একটা সাপ যখন খায় তখন সে কিভাবে যায়? কিভাবে? সোজা যায়। হ্যাঁ কমল। ওকে ইয়েস তারেক, আমার কাছে মনে হলো তুমি 10 সেকেন্ড পারফরমেন্স করছো মনে হয়। তোমার পারফরমেন্সটা আরো 2-3 মিনিট হলে আরো ভালো লাগতো। দুর্দান্ত। আমার কাছে মনে হলে এই শুরু হলো আর শেষ হয়ে গেল। এটা কখনো হয় যেন যখন তোমার পারফরমেন্সগুলো বেশি ভালো হয়, তখন মনে হয় যেন টাইম অনেক শর্ট হয়ে গেলো, আরেকটু মনে হয় আরও 1 মিনিট হলে মানে আরও ভালো লাগতো। তো সো তোমার পারফরমেন্স খুবই ক্লিয়ার ছিল, কথার মধ্যে সবচেয়ে মজা ছিল তুমি তোমার আঞ্চলিক টোনটা একটু রেখেছো, এটা খুব ভালো এবং খুব শ্রুতিমধুর লাগে। তখন আমরা এটা মিস করি অনেক সময়, মানে শুদ্ধ বাংলা বলতে গিয়ে ওই শ্রুতিমধুর লোকাল ল্যাঙ্গুয়েজে যে একটা মজা আছে সেই মজাটা আমরা হারিয়ে ফেলি। ইউজ করা উচিত। তোমার জোকসও সুন্দর ছিল, ক্লিয়ার ছিল, ক্লিয়ারলি বুঝেছি এবং ক্লিয়ারলি আমরা হেসেছি, অনেক মজা ছিল। ওকে, আমি তো ভাষার মাস স্মরণ করিয়ে দিতে চাই যে লোকাল বাসে আপনি মজা না পেলেও লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু অসম্ভব একটা মজা আছে, বিশেষ করে ফানের জন্য তো সেটা দারুণ। স্বপ্না ফারিয়া। হ্যাঁ, আমারও না মনে হলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ভালো ছিল, বেস্ট অফ লাক। আমার কিন্তু দারুণ লেগেছে, মানে কি হাসি মুখে কি সুন্দরভাবে। অনেকে আমরা ভাবছি, আমরা যখন এখানে স্ট্যান্ড আপ হচ্ছিল, 2-1 জন যারা জোক করছিল যারা, তারা হয়তো ভাবছে যে আমি তাহলে কি ওইদিকে চলে যাব, কেউ ক্যারেক্টার করে ভালো করছে আমি কি ওইদিকে চলে যাব। আমি বলতে চাই যে যদি বলার ক্ষমতা থাকে না, এরকম জোক বলেও মানুষের হৃদয় একবারে জায়গা করে নেওয়া যায়। আর তারেকের একটা খুব ভালো জিনিস হচ্ছে উনি সবসময় হাসি দিয়ে থাকে, দেখতে খুব ভালো লাগে পুরা টাইমটা। হ্যাঁ, এবং সেদিন যখন বললো না ভাই আজকে আমার ব্রেকআপ হয়েছে সব কিছু, এবং বলে ভাই আজকে জাহাঙ্গীর ভাই আমার খাবার দেয় নাই, এই হাসি মুখে বলে ও ম্যাক্সিমাম দিন ক্ষুধার্ত থাকে। তুষার ভাই, একটা তৈরি হওয়া পারফর্মার, একদম খুব সুন্দর সলিড পারফরমেন্স ছিল, খুব ভালো ছিল। ঠিক আছে, ওকে প্লিজ একটা জোরে হাত তালি। সবার কাছে মার্সেল প্রেজেন্ট হাসো আসে, হাসতে হাসতে বলি সবাই, আজকে সবাই বলে রে কুকু কুকু কুকু
হাসর সেটে হবে রে কুক 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 আজকে সবাই বলে রে কুক 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 হাসর সেটে হবে রে কুক 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 কুক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এক্সপার্ট টুডেস কিচেনে। এই যে একটু আগে বলছিলাম না যে তারেককে ঠিকমতো খাবার দাবার দেয় না জাহাঙ্গীর ভাই, মোস্তফা ভাই, হ্যাঁ বলো ঠিক আছে আমরা এইসব দিচ্ছি তোরা রে দেখা। তাদের ভালোবাসা দেখাতে কোনো কমতি করেনি। ওকে, আমরা এখানে রান্না বান্না করে খাবো। যাদেরকে আমরা এই রান্না বান্না করে খাওয়াবো অবভিয়াসলি আমাদের বিচারকদেরকে সবার আগে খাওয়াবো। 3 বিচারকের জন্য জোরে হাততালি হোক। ওকে, আমাদের মেন্টরদের জন্য হাততালি। আচ্ছা আচ্ছা একটু আমি 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 কিভাবে রান্না করব এক্সপার্ট কিচেন, যেহেতু আমি তো অত এক্সপার্ট না, যদিও এই মার্সেল গ্যাস স্টোভ এইটা কিন্তু এক্সপার্ট আছে, একটা হাততালি হোক। এটা যেহেতু রান্না হবে সুতরাং একবার সেফটির সাথে খুব দ্রুততার সাথে রান্না হবে, কিন্তু রান্নাটা আমি করতে পারবো না, রান্না যে করবে তার হাতে একটা মায়া আছে। হ্যাঁ, তার হাতের মায়ায় যা কিছু রান্না করবে সেটাই আমাদের দারুণ লাগবে আশা করি। প্রিয় দর্শক, রান্না করতে আসবে বরিশালের মেয়ে মায়া। পোলাও মাংস রান্না হয়ে গেছে, বাকি আছে ফিরনি। পোলাও মাংস রান্না হয়ে গেছে, বাকি আছে ফিরনি। হাসো সিজন 7-এর মঞ্চে আজকে আমি রাঁধুনি। আমিন ভাই, আমি কখনো রান্নার সময় প্রেসার কুকার ব্যবহার করি না, কারণ এত পরিমাণে শীষ বাজায় যে মানুষ তো মনে করবে আমার রান্নাঘরে বখাটে ছেলে ঢুকছে। সেদিন আমি আমার হাজবেন্ডকে নাস্তা দিয়ে চলে গেলাম রান্নাঘরে। কিছুক্ষণ পরে দেখি ও চিল্লাচিল্লি শুরু করছে, এগুলো কি রান্না করছো? না হয়েছে ডালে লবণ, না হয়েছে মশলা, এগুলো মানুষ খায় নাকি? আমি গিয়ে দেখলাম ও মোবাইলের দিকে তাকিয়ে ডালে না পানিতে চুবিয়ে চুবিয়ে রুটি খাচ্ছে। তো আমি যেহেতু রাঁধুনি, আমি যেখানেই যাই না কেন সবসময় আমার মাথায় রান্নাটাই থাকে। এই তো কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন গেল, আন্দোলনের মধ্যে এক হলুদ সাংবাদিক এসে আমাকে জিজ্ঞেস করলো, আপনাকে যদি 5 মিনিটের জন্য প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে আপনি কি করবেন? আমি বললাম 5 মিনিটে বড় জোরে একটা নুডলস রান্না করব। আর যদি 1 ঘন্টার জন্য আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে কি করবেন? 1 ঘন্টার জন্য? ধুর মিয়া, এত নুডলস কে খাবে? সেদিন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আমি আমার হাজবেন্ডকে কল দিলাম, কল দিয়ে বললাম, এই শোনো, আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি বানাবো আজকে, খিচুড়ি নাকি তেহারি? সে আমাকে বলল, তুমি মুটটা বানাও, আমি আসতেছি। তো এতক্ষণ তো অনেকগুলো আমার কাহিনী বললাম, তো এখন আমাদের আমিন ভাইয়ের একটা কষ্টের কাহিনী বলি। বলো বলো বলো। আমাদের আমিন ভাই বাসার সব কাজ করে, রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় সব কাজই করে, কিন্তু ভাবি সবসময় আমিন ভাইয়ের খুঁত ধরতে ব্যস্ত। যেমন আমিন ভাই যদি ডিম ভাজি করে, ভাবি বলবে, তুমি আজকে ডিমটা ভাজি করছো, ভাজি করা উচিত হয়নি, আজকে তোমার ডিমটা সেদ্ধ করা উচিত ছিল। আবার যদি ডিমটা সেদ্ধ করে তাহলে বলবে, ডিমটা সেদ্ধ করা উচিত হয়নি, এটা ভাজি করা উচিত ছিল। তো একদিন আমিন ভাই বুদ্ধি খাটিয়ে একটা ডিম ভাজি করছে, একটা ডিম সেদ্ধ করছে, তারপরে গিয়ে ভাবির সামনে দিল। এখন ভাবি অনেকক্ষণ যাবত দেখে, আজকেও তো সেম ভুলটাই করছো, যেই ডিমটা ভাজি করার কথা ছিল ওইটা করছো সেদ্ধ, যেইটা সেদ্ধ করার কথা ছিল ওইটা করছো ভাজি। তো কথা বলতে বলতে আমার ফিরনি রান্নাও হয়ে গেল। তো এখন সম্মানীয় জাজিসরা বলবেন আমার পারফরমেন্স কেমন হয়েছে। ওকে, এ কেমন গিন্নি, মানে কোনো নাড়াচাড়া করলো না, হয়ে গেল ফিরনি। ওকে, শুরুতে কে বলবে কে বলবে? শুরুতে তুষার ভাই। আমি জানি।
ভালো ছিল মায়া। আর তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগে, তুমি নিজে এনজয় করো এবং বলার পরে যে একটা হাসি আছে, ওই হাসিটা আমার খুব ভালো লাগে এবং সব কিছু মিলে সুন্দর ছিল, ভালো। ভালো ছিল মায়া, তোমাকে দেখে আসলে আজকে একদমই একটা রাঁধুনি মনে হচ্ছে, খুব ভালো ছিল, বেস্ট অফ লাক। ওকে আমিন ভাই, এখন কিন্তু শুধুমাত্র জোকস মুখস্থ করে বললেই আমরা হাসবো বা অডিয়েন্স হাসলো বা বাকিরা হাসলো, এতে চলবে না। এখন হচ্ছে টোটাল পারফরমেন্সটা নিজের গ্রিপে নিতে হবে, নিজেকে পারফরমেন্সের অনুযায়ী সাজাতে হবে, ওখানে অনেক কিছু ইনপুট দিতে হবে। ওকে, তোমার এই পারফরমেন্সটা আজকে যেটা দিয়েছো অনেক সুন্দর ছিল, বাট এখন কম্পিটিশন যে লেভেলে গেছে, এর চেয়ে আরও ডাবল এফোর্ট, ডাবল সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো এটার সাথে ইউজ করতে হবে। তুমি একটা চুলা, অনেক কিছু এখানে প্রপস হিসাবে নিয়ে এসছো, কিন্তু এটার কোনো ইউজ করনি। অনর্গল শুধু মুখস্থ বলে গেছে তোমার এইগুলো জোকসগুলো। তো সো নেক্সট টাইম আরেকটা তুমি সুযোগ পাবে, তখন এই জিনিসগুলো অনেক বেশি লক্ষ্য রাখতে হবে। যখনই তুমি প্রপস নিবা, তার মানে এই টোটালটার উপর তোমার অনেক বেশি কন্ট্রোল থাকতে হবে, আদারওয়াইজ নিও না। নিলে এইটা নিয়ে খেলতে হবে তোমাকে। ওকে, তো সো এদিকটা কেয়ারফুল থাকবে। তুমি অনেক ভালো পারফর্মার জানি, নেক্সট টাইম ভালো করার চেষ্টা করবে। ওকে, অল দ্য বেস্ট। ওকে, আসলে সত্যি আমি ভাবছিলাম যে এখানে অনেক প্রপস ছিল, আমিন ভাই যেটা বললো ইউজ করা যেত, কিন্তু রান্নাঘর যেহেতু এখানে কমন যে বিষয়টা, মানে আমাদের বাড়িতে তো রান্নাঘর আছে, কমন যেটা এখান থেকে এই আমি যে রান্নাঘর থেকে শুনতে পাই, এটা নিয়ে এই স্টেজটাকে ইউজ করা যেত। তারপরে ধরেন এই যে হয়ে গেছে ফিরনি, কেমন হয়েছে দেখে বলুন, এটা ইউজও করা হলো, দেখানো হলো, সব কিছু তো একটা প্রপার হতো। আর এই জায়গাটা মানে আমরা বাসায় যে রান্নাবান্না করি না, সেই রান্নাঘর আর এই রান্নাঘরের মধ্যে অনেক পার্থক্য। আপনি অনেক রান্নার শোতে আমি দেখেছি যে আপনি গেছেন, এবং যে গেস্টই এরকম কিচেন শো মানে রান্নার অনুষ্ঠানে যায় খুব হাসি মুখে, কারণ বাসার রান্নাঘরের চেয়ে এই রান্নাঘরটা আলাদা। এবং একমাত্র এই স্টুডিওর এই রান্নাঘরেই কোনো তেলাপোকা থাকে না, এসিও থাকে। হ্যাঁ এসিও থাকে, হ্যাঁ আমার রান্নাঘরে এসি থাকে। আচ্ছা আপনার জন্য একটা প্রশ্ন, যেহেতু কথা বলে ফেললেন, এসি ইংলিশে গেলাম, বাংলায় আসি একটু, ভাষার মাস যেহেতু, নুনের সঙ্গে উ যোগ করলে কি হয়? উনুন। হ্যাঁ উনুন, সঠিক। ওকে, খাবার রান্না করার পর আরেকটু লবণ দিলে সেটা কি হয়? লবণাক্ত না, গুড আফটারনুন। ওকে, ওর জন্য জোরে একটা হাততালি হোক, থ্যাংক ইউ। মায়া মানে হাতে তো মায়া থাকতে হবে, মানে হাতে মানে রান্নায় জাদু থাকতে হবে, মায়া থাকতে হবে কথাতে, বলাতেও মায়া থাকতে হবে, তাহলে সবার মন জয় করা যাবে। ভাষার মাস, ভালোবাসার মাস, আপনার ভাষা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে। সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমি ওর জন্য গাইছি, ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। মায়া, এই গানটা এখন একটু বৈতালিক গাইলাম, কারণ মানে ওই বিষয়টা হয়নি। আমি চাই যে এর পরে আবার যখন সুযোগ পাবে ওই দিন বন্দে মায়া লাগাইছে গাইবো, আনন্দ করবো একসাথে। প্লিজ, অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য। প্লিজ। ওকে, কথার মায়া জালে আমাদের বন্দি রেখেছিল, কিন্তু আমি এবার এমন একটা মায়া জাল করবো এগুলো ভ্যানিশ হয়ে যাবে। গিলি গিলি হাঁস আমরা হাসর। ওকে, মন্ত্রটা আপনাদেরও শিখিয়ে দিতে পারি, আপনারা এরকম বাড়ি থেকে সবকিছু ভ্যানিশ করে দিতে পারবেন। মন্ত্রটা হচ্ছে ওম গিলি গিলি, আমরা গ্রুমিংয়ে খাবার পাই না, বাইরে থেকে গিলি। ওকে, বলে রাখি আজকে যে এপিসোড উইনার হবে তাকে দেওয়া হবে এই মার্সেল গ্যাস স্টোভ। মানে আজকের পুরস্কারটা কিন্তু দুর্দান্ত। এটা কার লাগবে, কার লাগবে, কার লাগবে, ফাইট করতে আরেকজন আসবে। আমরা একটু এই দিকটায় যেতে চাই। ময়মনসিংহ গফরগাঁও থেকে আসবে হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, রাবার ব্যান্ড।
সালাম দিব না, একটা কাজ আছে আপনার। কি কাজ? কি কাজ? অনেক কষ্ট করে দুটো চুল ব্যবস্থা করছি। আচ্ছা, একটা আমি রাখতাছি, একটা আপনি ইস্তেক করে দিয়ে দিন। আরে ভাই, ঠিক আছে। তো নন্দিত লেখক হুমায়ুন আহমেদের সৃষ্টি বাকের ভাই, আমি হুমায়ুন কবির আজকে বেকার ভাই। আমি বেকার, গইরা পরে আসছি নষ্ট, দেখেন। তো এই প্যান্ট গেঞ্জি আর শার্টটা আমার মিরু ভাই দিছে। আরে আপু, এই চামড়া দেখতেছেন আমার না, গন্ডারের। বেকারের তাই যে যাই বলে গায়ে লাগে না। রনি ভাই একটু গালি দিছে আমারে। তো আমি আমাদের ডিরেক্টর মোস্তফার কাছে গেছিলাম একটা চাকরির জন্য। ভাই বললো তোকে চাকরি দিতে পারবো না, তুই একটা কাজ কর, হাসুতে এসে পারফরমেন্স কর, একটা ব্লেন্ডার পাবি, ব্লেন্ডার দিয়া জুসের ব্যবসা করতে পারবি। কিন্তু ভাই আমার এইটা কয় নাই যে এলিমিনেট হলে ব্লেন্ডার দিব। আপনি আমিন ভাই, তুষার ভাই, আমি বেকার ভাই। আমি যখন ঢাকা শহর আসছি আমার পকেটে 100 টাকা ছিল। আচ্ছা, আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে এই বেকার ছেলেটার এখন ব্যাংকে 8-10 লাখ টাকা ঋণ। আমি মার্সেলে আইটি অফিসার পোস্ট ইন্টারভিউ দিতে গেছিলাম। তো ইন্টারভিউ বোর্ডে হেড ছিল আমাদের আমিন ভাই। তো আমাকে জিজ্ঞেস করলো আপনার কি যোগ্যতা আছে, আপনাকে চাকরিটা দিব? আমি বললাম দেখেন, আপনারা আমাকে ডাকেন নাই, আপনাদের সার্ভার হ্যাক কইরা নিজে ডাকছি। আমরা বেকাররা বিভিন্ন জায়গায় সিভি মেল করি। তো কিছুদিন আগে ভুল করে WHO তে সিভি মেল করতে যায় WWE তে সিভি মেল করে দিছি। সবাই দোয়া করবেন, আগামীকালকে আমার জন সিনার সাথে রেসলিং। তো আমাদের আরেক ডিরেক্টর জাহাঙ্গীর ভাই আসছিল আমাদের হাসুর ক্যাম্পে। তো আমার কষ্টের কথা শুনে বলল হুমায়ুন তুই আমার বাসায় কাজে লাগিয়ে যা, 3 বেলা রান্না করবি, কাপড় চোপড় ধুবি, গর্দন মুছবি, আর সারা রাত বাড়ি পাহারা দিবি। আমি বললাম জাহাঙ্গীর ভাই আপনি একটা বার চিন্তা করে দেখেন, আপনার কি কাজের লোক খুঁজতেছেন নাকি কুত্তা? আমাদের গ্রিন রুমে আমাদের ইস্তিয়াক ভাই ফারিয়াপুর দিকে উপলব্ধি তাকাই আছে। বলতো ইস্তিয়াক তুমি কি আমার কিছু বলতে চাও? তো হ্যাঁ ফারিয়া, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে দেখলে আমার বুকে হার্টবিট বেড়ে যায়, সারাক্ষণ শুধু তোমার দিকে তাকায় থাকতে ইচ্ছা করে। তারপর বলতেছে ওমা তাই ইস্তিয়াক, তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু তুমি যে মার্সেলের হ্যান্ডসাম স্যালারি একটা চাকরি করতা ওইটার কী অবস্থা? চাকরিটা কিছুদিন আগে আমার চলে গেছে, বর্তমানে আমার অবস্থা খুব খারাপ। এই কথা শুনে তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে। ফোন দিল জাহাঙ্গীর ভাইরে, হ্যালো জাহাঙ্গীর ভাই, দেখেন ইস্তিয়াক আমার একা পয়া খারাপ কথা কয়। তো আমি যখন কলেজে পড়তাম আব্বা বলতো তুই সারাদিন বেকার ঘুরস, তোর এই মুখ আমাকে কোনদিন দেখাবি না। তুষার ভাই আমি মনে করছি আব্বা আমার অন্য কিছু দেখতে চাইছিল। ভাই দেখাইছিলাম, পিঠায় লাল করে দিছে। কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ডের আব্বার সাথে রাস্তায় দেখা, বললো হুমায়ুন আমার মেয়ে তো গোল্ডেন অ্যাপ্লাস পাইছে, তুমি জানি কত পাইছিলা? 3.9। তুমি আমার চাকরি করো না, বেকার? আমি বেকার। শুনো, আমার মেয়ে যার সাথে বিয়ে ঠিক হয়েছে ওর বেতন হলো 70,000 টাকা। এখন তুমি সিদ্ধান্ত নেও আমার মেয়ে কার সাথে বিয়ে দেওয়া উচিত। আমি বললাম যে আঙ্কেল আমাদের আমিন ভাইয়ের সাথে। আমিন ভাইয়ের বেতন 5 লাখ টাকা। তো সবশেষে বলতে চাই, বেকারদের চাকরি দিয়ে বাড়িয়ে দিন সহযোগিতার হাত, তাহলে একটা পরিবার খেতে পাবে 2 মুঠো ডাল ভাত। কে বলবে? আমিন ভাই। হুমায়ুন ভালো করো, ঠিক আছে, এত বেশি ভালো করো না। ফায়ার তো একটা ওকে ওকে, হ্যাঁ শবনম ফারিয়া। খুব ভালো ছিল, ইমপ্রুভমেন্টটা একদম খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, খুব ভালো। শবনম ফারিয়া, আমি আপনাকে বলতে চাই যে আপনি ভালোবাসার জন্য যে মানুষটাকে খোঁজেন সেই মানুষটার নিশ্চয়ই হার্ট অনেক ভালো হতে হবে, আপনার প্রতি কেয়ারিং থাকতে হবে, চান কি না? চান তো? মাথায় চুলো থাকতে হবে, আমি এটা দিচ্ছি না, সেটা থাকতে হবে। কিন্তু প্রত্যেকটা মেয়ে সেই ছেলেটাকে পছন্দ করে যেই ছেলেটা তাকে অনেক
মানে কেয়ারিং থাকে, অনেক খোঁজ খবর নেয়, 24 ঘন্টা তার খোঁজ খবর রাখে, তাকে সময় দেয়, তার বাড়ি না তাহলে তো সেটা বেকার। যেই ছেলের এত টাইম যে সারাদিন আমার খোঁজ খবর রাখে, ওর চাকরি বাকরি কাজকর্ম নাই। তুষার ভাই খুব ভালো ছিল হুমায়ুন, পিছলা পারফরমেন্স। পিছলা? হ্যাঁ, মানে এক একটা যে বেড়ে যাচ্ছে না, আর ওটা মানে ওটা শুনতে শুনতে আরেকটা আসতেছে, স্লিপ, পিছলা পারফরমেন্স। ওকে, টু গুড, ভেরি গুড, খুব ভালো। ওকে, একটা জোরে হাততালি হুমায়ুন ভাইয়ের জন্য। থ্যাংক ইউ। হাসতে হাসতে ওকে, আমি বলেছিলাম না যে শুরুটা তারেক মাহমুদ যেভাবে করেছে তার রেশ কিন্তু থাকবে, এবং অলরেডি আমরা বুঝতে পারছি যে এই এপিসোডে সেই রেশ কিন্তু আছে, এই রেশ থাকবে, আরও থাকবে, আরও থাকবে, আরও থাকবে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো। এই রেশ যেভাবে আছে না, ওইখান থেকে আমরা শুরু করব। আপনারা হাসি মুখটা এরকম এরকম করেই রাখেন, ওখান থেকে আবার হা হয়ে যাবে হাসতে হাসতে। লাকি সেভেন, লাকি সেভেন, লাকি সেভেন, কে পাবে সেই 5 লক্ষ টাকা? আজকে আমি দেখতে পাচ্ছি যে এই এপিসোডে প্রত্যেকে যেভাবে লড়ছে, মনে হচ্ছে ফাইনালে লড়ছে তারা। সবার জন্য তালি হোক। টিভির সামনে সবার মানে একেবারে এইরকম বড় বড় চোখ, কে হবে আজকের এপিসোড উইনার? আজকের এপিসোড উইনার মানে এতদিন কেউ এত বড় পুরস্কার পায়নি, পাবে মার্সেল গ্যাস স্টোভ। একটা জোরে হাততালি। রায় দেবেন কারা? আমাদের প্রিয় 3 বিচারক রয়েছেন, তুষার খান, শবনম ফারিয়া এবং আমিন খান। ওকে, এবার কে আসবে? এবার আসবে কে? বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না। সে কি বলবে সেটা আমি বলবো না। আমাকে যদি একটা চকলেট দাও তাহলে বলবো। চকলেট দিতে হবে, দিতে হবে, দিতে হবে। না না দাও, কিছু দাও, নাহলে 2 টাকা দিতে হবে। কি বিষয় নিয়ে বলবো সেটাও বলবো না। না 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 না। ঢাকা ধানমন্ডি থেকে আসবে আফনান আফ্রিদি। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, হ্যাঁ, শেষ দিন যেখান থেকে শুরু করছি আর ওখান থেকে করবো না। ওকে, মেন্টর রামান, হোয়াটস আপ? তো আমি একটা ছোট বাচ্চাকে পড়াতাম। আচ্ছা, একদিন ওকে মারলাম, এরপর ও আমারে মারলো, ওর মাও মারলো, ইভেন ওর বাবা বাসায় এসে আমারে মারলো, কারণ ছোট বাচ্চাটা আমারই ছোট ভাই ছিল। তো আমাদের পাশের বাসায় আমার বড় বোন থাকে, ওর 2টা ছেলে। বড়টা পড়ে ক্লাস 3-তে, ছোটটা প্লে গ্রুপে। আদর করে আমরা ওদেরকে ডাকি বিচ্ছু। আচ্ছা, বিচ্ছু নামের কারণ কি? একদিন শুনলাম বড় ভাই টিভি ভেঙে ফেলছে ছোট ভাইকে বাঁচানোর জন্য। টিভিতে বলে বাঘ দেখাইছে, ওই বাঘ ছোট ভাইকে খেয়ে ফেলবে, এই জন্য বাঘ মারতে যেয়ে টিভি ভেঙে ফেলছে। পরে জানলাম এই ঘটনার আধা ঘন্টা আগে ফ্রিজে রাখা ছিল সাপোজিটরি, বড় ভাই এটা চকলেট ভেবে পুরোটা চুষে খেয়ে ফেলছে। তো স্বাভাবিকভাবেই ওদের মা ওদেরকে ইচ্ছা মতো কিছুক্ষণ মারছে। এরপর থেকে ওদের মা ওদের কাছে ট্রমা। তো ফারিয়াবু, বাচ্চাদেরকে আপনি এমনি ডাকবেন, আসবে না। আপনি যখন একটা ইম্পর্টেন্ট কাজ করবেন ওরা দৌড় দিয়ে আসবে। হ্যাঁ। তো ঠিক সেদিন এরকমই আমি খুব মনোযোগ দিয়ে একটা তিমি মাছের ডকুমেন্টারি দেখতেছিলাম। তো এটা দেখে আমার ছোট ভাগ্নে দৌড়ায় আসছে যে মামা জানো আমি স্কুলে আজকে কি শিখছি? কি? এ ফর অ্যাপেল, এরপর বি ফর বলবো না। তো যেহেতু পাশের বাসায় থাকি, আমি ওদেরকে মাঝে মাঝে পড়াই। তো বড়টাকে একদিন জিজ্ঞেস করলাম, বল বাংলাদেশের রাজধানী কি? ও বলল চট্টগ্রাম। আমি বললাম হয় নাই। আবার বল বাংলাদেশের রাজধানী কি? ও বলল সিলেট। আমি বললাম তুই এত সহজ একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছিস না, তুই জীবনে বড় হবি কেমনে? কেন মামা, বাংলাদেশের রাজধানী ঢাকা বললে কি এখনই বড় হয়ে যেতাম? বাচ্চারা এমন একটা প্রাণী যারা একই সাথে খুবই ইনোসেন্ট এবং খুবই স্টুপিড। আমি বলি কিভাবে, আমার ছোট ভাগ্নে যেটা প্লে গ্রুপে পড়ে আমার কাছে আসছে যে মামা কানে কানে একটা কথা শুনবা, বল। মুখের কাছে এসে ফিস ফিস করে বলতে যে মুখের উপর একটা হাঁচি দিয়ে দিল। আরেকদিন এইটাই দেখি ওর বাবার ঘাড়ে বসে আছে, চুল টানতেছে, অনেকক্ষণ হয়ে গেছে, ওর বাবাও কিছু বলতেছে না। আমি একটা পর্যায়ে উঠে বললাম, এই নাম, চুল টানতেছিস কেন তুই? কই মামা আমি তো চুল টানতেছি না। তাহলে? চুইংগামটা আটকায় গেছে, বের করার চেষ্টা করতেছিলাম। তো একদিন বাসায় মেহমান আসছে, ছোটটা পুরো পাগল হয়ে গেছে, এই দরজায় ওই দরজায় যে বাড়ি খাইতেছে, এত খুশি।
তারপর কি করলাম, ওরে বাথরুমে আটকায় রাখলাম আমরা না পেরে। আচ্ছা। আটকায় রেখে বাইরে থেকে লক করে দিছি। ও কিছুক্ষণ চিল্লাইলো যে খুলে দাও, খোলো খোলো না প্লিজ, আর করবো না। আমরা খুললাম না। তারপরে ও কিছুক্ষণ ওখানে থাকার পরে পরিবেশের সাথে মানায় নিল, নিয়ে ও কি করলো, ও ভিতর থেকে এখন দরজা আটকাই দিল। আমরা বাইরে থেকে বলতেছি খুলো, খুলে দাও, খুলো না, আর করবো না। তো এখন তো টেকনোলজির সময়, সব বাচ্চারাই, বেশিরভাগ বাচ্চারাই ফোনে ইনভলভ থাকে। এরা দুইজনও বাইরে যে এদের খেলার মাঠে যে খেলার কোনো ইচ্ছা নাই, তারপরও সপ্তাহে 2 দিন এদেরকে জোর করে বাইরে খেলতে পাঠানো হয়, যেন বাসায় বাবা মা একটু হাত খুলে খেলতে পারে। তো আমি বড়টাকে একদিন লিখতে দিলাম গাছ লাগানোর প্রয়োজনীয়তা লেখ। ও বেশ ভালোই লিখছে, কিন্তু শেষে একটু ভুল করে ফেলছে। ও লিখছে এইভাবে যে গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়, এই পর্যন্ত ঠিক ছিল। এর পরের লাইন হচ্ছে এই জন্য আমাদের সবার বেশি বেশি করে গাছ লাগানো উচিত, কিন্তু ও গাছটা আর লেখে নাই। তো ভালো কথা, আমরা সবাই গেলাম চিড়িয়াখানায়। আমার 2 ভাগ্নে এত এক্সাইটেড, ওদের এক্সাইটমেন্ট দেখে বানর লজ্জা পেয়ে গেছে। তারপরে হাতির খাঁচার সামনে গেলাম, আমার ভাগ্নে বলতেছে মামা এটা কি? আমি বললাম হাতি। হাতির সামনে এটা কি? আমি বললাম সুর। এটা দিয়ে কী করে? শ্বাস নেয়। ভালো কথা, আমরা চিড়িয়াখানা দেখে বাসায় গেলাম। তো 2 ভাই গোসল করতে ঢুকে ঝগড়া লাগাই দিছে। শুনলাম বড়টা ছোটকে বলতেছে কি রে তুই শ্বাস কীভাবে নিস এত ছোট সুর দিয়ে? তো এরপরে মারামারি লেগে গেল। এর থেকে আমরা কি বুঝতে পারি? ছোট বাচ্চারা হচ্ছে খুচরা পয়সার মতো, একটা থাকলে সমস্যা নাই, এর বেশি থাকলে ঝনঝন শব্দ। থ্যাংক ইউ। ওকে, দারুণ ছিল, আমার খুব ভালো লাগছে। আশা করি আমাদের বিচারকদের একবারে মন ভরে গেছে। কে বলবে? মাঝখান থেকে বলবে শবনম ফারিয়া। আমি তো বলেছি আফনান ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আই ফিল যে আজকে ওর একটা কাম ব্যাক হলো, কারণ লাস্ট পারফরমেন্সটা একটু অ্যাভারেজ ছিল প্রথম পারফরমেন্সের তুলনায়, বাট আজকেও আবার ব্যাক করেছে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আর ও যখন পারফর্ম করে এটা মনে হয় না যে ও কোনো কম্পিটিশনে এসছে, ইটস মোর লাইক ও সবাইকে এন্টারটেইন করছে। আর আমিও এনজয় করি, মানে জাজমেন্ট তো পরে, আগে এনজয় করাটা। সো আমার খুব ভালো লেগেছে। এবার কি বলবে আমিন ভাই? আমার কাছে ফিল হচ্ছিল যে আমরা ওর বাসার ড্রয়িং রুমে বসে একসাথে ওর ফ্যামিলির সাথে বসে আড্ডা দিচ্ছি। ওকে, আর ছোট ভাইটা কিরকম জ্বালাচ্ছে, এবং ওর যে ভাগ্নি অলমোস্ট আমার যে ছোটটা আছে হ্যাঁ আর বড়টা আছে অলমোস্ট সেম, একই ক্যারেক্টারের। তা আমি ওইটা না একদম রিলেট করতে পারছিলাম। ওরা 2 ভাই যা যা করে এবং ও সেই জিনিসটাই জোকস আকারে এখানে দিয়েছে, এবং কন্টেন্টগুলো এতটাই ন্যাচারাল ছিল যে যে কোনো জায়গায় যে কোনো স্থানে এটা প্লেস করা যায় এবং প্রত্যেকে এটা রিলেট করতে পারবে তার নিজের জীবন থেকে। এই জন্য সবচেয়ে বেশি মজা লেগেছে। এবং ওর ডেলিভারি প্যাটার্নটা এতটাই স্বাভাবিক ছিল যে স্ট্যান্ড আপ কমেডির সবচেয়ে বড় গুণ যেটা, যে আমি ডেলিভারি দিব খুবই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকের মধ্যে অসাধারণ কিছু কাজ থাকবে, সেই কাজটা ছিল ওর মধ্যে। এবং সত্যি তুমি যে কামব্যাক করছো সেই লেভেলের কামব্যাক, এক্সিলেন্ট। একটা ফায়ার তো লাগেই। ওকে, এই যে কামব্যাক বলছে না, যদি ওই অলসতা না কাটাতো তাহলে কি বাচ্চা হতো? এটাই শিক্ষা। তবে আমিন ভাই আপনি দারুণ বলেছেন যে এই যে এক বাবা রিলেট করতে পেরেছে যে তার বাসায়, মানে মনে হচ্ছে তার বাসার গল্প এইভাবে বলা হচ্ছে। আমি আমিন ভাইয়ের বাসায় আমি অক্সিজেন সিলিন্ডার দেখেছি এত বড়, কারণ প্রায় একটা বলে তোর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না তো। ওকে, না একটু সুরে বললাম আর কি। এবার তুষার খান, তোমার আজকে এটা 3rd পারফরমেন্স। গতকালটা তো খুব একটা ভালো হয়নি, সবাই বলেছে, তুমিও ফিল করেছো। আজকে আবার মনে হচ্ছে সেই আফনান। হ্যাঁ, এবং সেটা তো ছিলই, প্লাস আরও প্লাস খুব ভালো ছিল। গতবার কনফিডেন্সের জায়গাটা অনেক কম ছিল, এবার অনেক ভালো মতন ছিল, সব কিছু গোছানো ছিল, খুব ভালো ছিল। মানে এই যে প্লাস বললো না, মানে পারফরমেন্সটা 3rd, কিন্তু পারফরমেন্সটা 3rd ক্লাস না, সেটা আবার 1st ক্লাস। বাচ্চাদের নিয়ে বললেন না, আমি এক ছোট বাচ্চার কথা বলতে চাই।
একটা ছোট বাচ্চার অনেক রকম প্রবলেম হয় যেটা কিন্তু তার প্যারেন্টসরা বুঝতে পারে না, তারা তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। একই ভুল, যেই ভুল বাবা মা করছে ওই ভুল আবার মানে বাচ্চা করছে, এটা মেনে নিতে পারবে না, কিন্তু বাবা মা ওই ভুল করছে। এটা কিন্তু বাচ্চার কাছে সবচেয়ে বড় একটা মাথায় কিন্তু টাচ করে যে কিরে বাবা আমার ভুল, কিন্তু তোমরা এটা ভুল না, এইটা বাচ্চার খুব প্রবলেম হয়। এই যে বাচ্চা কাচ্চার কথা বলছিলাম, চলে আসেন। এবার এই মঞ্চে পারফর্ম করতে আসছে মেহেদী হাসান, তরু অ্যান্ড ফ্যামিলি। সবাই 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 আজীবন যা হয় তাই আজকে হচ্ছে, খেয়াল করে দেখুন। হাজবেন্ড চলে এসছে, উনি ভাবি রেডি হতে দেরি। ওকে, মেয়েদের যেটা হয় ভাই, একমত আপনি যে সারাদিন বায়না আর সামনে থাকবে আয়না, সময় মতো আসে না, সময় মতো আসে না। ওকে, আমি অ্যাকচুয়ালি বলে রাখি যে আজকে এই ফ্যামিলি কেন এসছে এই সেটে, কারণ আজকে তরু ভাই পারফরমেন্স করছে না, পারফরমেন্স করছে আপনার আফ্রিদি ভাই। স্ট্যান্ড আপ যেহেতু পারফরমেন্স হচ্ছে, তরু ভাই দেখতে এসছে, দেখি কেমন করে। সামনের দিন তো আমার, এবং ওয়াইফকে দেখাতে নিয়ে এসছে, দেখো ওদের চেয়ে আমি কত ভালো। তরু ভাই একটু, আপনি তো আমাদের আছেন, একটু ভাবির সাথে কথা বলতে চাই। ভাবি, তরু ভাইয়ের পারফরমেন্স কেমন লাগে আপনার? আচ্ছা, আপনি বলবেন নাকি আমরা ফলাফল দেখে বুঝে নেব? বলেন, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের ওয়াইফ আপনি, এইটা ফিলটা প্রাউড ফিল করেন না কি ফিল করেন একটু বলবেন? অনেকটা প্রাউড ফিল করি। না ভাবি, আমি জানতে চাই, ভাইয়ারা তো স্টেজে এসে পারফর্ম করে, ওনারা কি রিয়েল লাইফে এরকম সেন্স অফ হিউমার ভালো থাকে, যোগ করে নাকি বাসায় গিয়ে ঝগড়া করে? না না, তোর সবসময় বাসায় এমনই করে, যোগ করে। না, আমি আপনার প্রশংসা শুনছিলাম মেকআপ রুমে, তো আমি জানি তরু ভাই চাকরি করে, তো আমি জিজ্ঞেস করছিলাম ভাই আপনি যে এখানে থাকছেন আপনার অফিসে প্রবলেম হচ্ছে না? বলকে আমার ওয়াইফ ম্যানেজ করছে। থ্যাংক ইউ। একটু এর সাথে কথা বলতে চাই। কি নাম তোমার? সানাক। সানাক, আজকে এই যে আফ্রিদি ভাই যা যা বললো বাচ্চা কাচ্চা নিয়ে, তোমার সাথে কতটুকু মিলে? কম মিলে। কম মিলে মানে তুমি খুব ভদ্র ছেলে? না, বাসায় অনেক দুষ্টামি করি, কিন্তু বাহিরে ভদ্র। বাহিরে ভদ্র? বাসায় তুমি কার সাথে দুষ্টুমি করো? তুমি নাকি আরো আছে? না, আমার ছোট ভাই আছে। ওকে, গুড গুড গুড। আচ্ছা, আমি যদি ভুল না করি, মানে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের সন্তান হিসেবে বাসায় থাকলে হয় না দুই একটা নিজেরও কিছু অবজারভেশন আসে? আমার নিজের আসে না, বাবা আমাকে তৈরি করে দেয়। ওকে, সেটাই শুনি। কেমন? আমার বাবার ইচ্ছা আমি আর্মি হব, আর আমার মার ইচ্ছা আমি ডাক্তার হব, আমার দাদার ইচ্ছা আমি হুজুর হব। তো আমি বলতেছি, এক গাছে কি আম, কাঁঠাল, কলা, লিচু সব পাওয়া যায় নাকি? দারুণ। পাশের বাসার আন্টি আমার মার সাথে গল্প করতে আসছে, তো পাশের বাসার ভাবি বলতেছে, আল্লাহ ভাবি এই কথা বললে আপনি বিশ্বাসই করবেন না, আল্লাহ ভাবি এই কথা বলে বিশ্বাসই করবেন না। আমার কথা হচ্ছে, যে কথা বলে বিশ্বাস করবো না এই কথা বলারই দরকার কি? শাবাশ শাবাশ শাবাশ, জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। আমি প্রত্যেকটি স্ট্যান্ড আপ কমেডিয়ানের ফ্যামিলির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আপনাদের সাপোর্ট, ভালোবাসা এবং শ্রদ্ধা, সম্মান, এটা যদি না থাকে না, কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান স্টেজে এসে কিচ্ছু করতে পারে না। সো তাদেরকে অনেক কথা মেনে নিতে, অনেক কিছু শুনতে হয়। সো একটা বিগ স্যালুট তাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, অনেক অনেক শুভকামনা। প্লিজ এটা নিয়ে চলে যাও প্লিজ। এবার আমি সবাই এখানে বলবেন। ওকে, আমাদের ফ্যামিলির একজন দুর্দান্ত পারফর্মার, এই রেশ আশা করি সেও ধরে রাখবে। সেই রেশটা তো ধরে রাখবেই, বুঝে তিনি তো সেই রেশটা তো যতবার পানি আসে ততবার বন্যা আসে, রেশটা থেকেই যায়। চট্টগ্রাম তো আর চট্টগ্রাম নয়, ইউরোপ। আসবে চট্টগ্রাম মিরসরাই থেকে রিয়াজ উদ্দিন। আমিন ভাই, সোশ্যাল মিডিয়ার এখন সোশ্যাল নাই, এটা জাস্ট মিডিয়া। এখানে কি নাই? সব আছে, নাচ গান, মারামারি, প্রেম ভালোবাসা, ডিগবাজি, সবই আছে। কথা নাই বার্তা নাই, হুট করে আসবে, এসে বলবে হ্যালো গাইস, আপনাদের রিকোয়েস্টে আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আমাদের রিকোয়েস্ট
কবে? হ্যাঁ এই তো আমাদের রিকোয়েস্ট। আপনারা রিকোয়েস্ট করছেন কখনো? না 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 না। আপনারা একদমই না। আমাদের রিকোয়েস্ট, যদি রিকোয়েস্ট করার অপশন থাকতো বলতাম প্লিজ আর আসিস না, প্লিজ। আমিন ভাই, আপনি কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ? ফেসবুক। ফারিয়া আপু, আপনি? ইনস্টাগ্রাম। আপনি স্ন্যাপচ্যাট নাকি টিন্ডার? কোনটা স্যার? মাঝে মাঝে ফেসবুক। আল্লাহ বাঁচাচ্ছি, ইমো তো আর না। এখন তো রিলসের যুগ, রাইট? আমরা সবাই অনেক রিল দেখি না, অনেক রিলস দেখি। কয়েকদিন আগে আমার এক বান্ধবী ফেসবুকে একটা রিলস শেয়ার করছে। তো রিলসটা ছিল এরকম, ওর এখানে ইনারওয়্যারের স্ট্র্যাপ দেখা যাচ্ছে, ওর বয়ফ্রেন্ড জামাটা টেনে এটা ঢেকে দিছে। ওকে, কিউট না? কিউট। হ্যাঁ, ওইটা ফেসবুকে পোস্ট করে লিখছে কেয়ারিং বয়ফ্রেন্ড। ও নাইস। ফারিয়া আপু, আপনি কি মনে করেন ওর বয়ফ্রেন্ড এটা কেন ঢেকে দিছে? কেন? যাতে কেউ না দেখে। কিউট না? ফেসবুকে এটা 4 মিলিয়ন মানুষ দেখছে। মানে সব জায়গায় শো অফ করতে হবে। আমার এক ফ্রেন্ড আছে, অনেক ফরেস্টগার। তো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ও একটা ফেসবুকে ছবি পোস্ট করছে। ও তো ফরেস্টগার, ও গার্লফ্রেন্ডের ফেসটা ইমোজি দিয়ে ঢেকে দিছে। ফরেস্টগার তো। তাই বলছি, কিরে তুই ভাবি ফেসটা ঢেকে দিছিস কেন? বলছে মেয়েদের চেহারা পরপুরুষকে দেখানো এটা উচিত না। তো ফাইন, কিন্তু তোর হাত তো মেয়ের কোমরে। বলছে হ্যাঁ, তো কি হয়েছে? কোমর দেখানো তো উচিত না, এই জন্য আমি হাত দিয়ে ঢেকে রাখছি। আমি একটা ফেসবুক পোস্টে কমেন্ট করছি, ওই কমেন্টে একটা মেয়ে এসে রিপ্লাই করছে, ওই রিপ্লাইতে একটা ছেলে এসে রিপ্লাই করছে। এবার ওরা রিপ্লাই করতেছে, রিপ্লাই, ওদের মধ্যে প্রেম হয়ে যাচ্ছে। কমেন্ট আমি করছি, আমি স্টিল সিঙ্গেল। ফারিয়া আপু, আপনাকে বলতেছি আমি স্টিল সিঙ্গেল। ওদের মধ্যে প্রেম হয়ে যাচ্ছে, তো আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। এখন ফেসবুকে খুব ক্রিয়েটিভ কিছু ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক ট্যালেন্টেড, এদের মিলিয়ন ভিউজ, মিলিয়ন, এদের অনেক ট্যালেন্ট কি জানেন? এরা শুধু খায়। এত বড় একটা টেবিলে 40টা ডিম, 3টা আস্ত মুরগি, একটা খাসি, 1 প্লেট কাঁচামরিচ, আধা কেজি পেঁয়াজ, সব নিয়ে বসবে, সব খাবে। খায় কেমনে দেখছেন? ও কিন্তু টেবিলে নিয়ে বসছে মুরগি আর খাসি, আর নিজে খাইতেছে গরুর মতো। কেমন না ভিডিওগুলো? কেমন না? একদমই পছন্দ করি না। পছন্দ করি না, কিন্তু রাত 3টা পর্যন্ত এগুলোই দেখি। রাত 3টায় এই ভিডিও দেখতেছি, খিদা লাগে গেছে। আর যখন আপনার খিদা লাগবে, সামনে আসবে রান্নার ভিডিও, আসবেই। এই রান্নার ভিডিওগুলো না আরো আরো আজব। এরা যে কি দিয়ে কি রান্না করে ফেলতেছে কেউ জানে না। কি আল্লাহ, এটা মাছ দিয়ে মুরগি দিয়ে গরু, শাওন দিয়ে তারেক, আমিন দিয়ে তুষার, সাথে অল্প একটু ফারিয়া। বলতেছে রেসিপির নাম হচ্ছে সিম্পল চিকেন কারি। এটা হচ্ছে রেসিপির নাম। কি নাম? সিম্পল বলে এরা এমন জিনিস অ্যাড করবে, ভাবি আপনার বাসায় নাই। হিমালয়ান সল্ট, লেমন গ্রাস, কার বাসায় আছে? আমাদের দেশের মাটি, সমুদ্রের নিচের জল, সব অ্যাড করতে বলবে। এগুলো কারো বাসায় আছে? আর নাম কি দিছে? সিম্পল চিকেন কারি। এখানে চিকেন আর কারি ছাড়া কোনোটাই সিম্পল না। যাতা একটা ভিডিও দেখতেছি, 10 মিনিটের ঝটপট রান্না। আচ্ছা আল্লাহ, 10 মিনিটের রান্না দেখতেছি, সব কাটাকাটি করলো, রেডি করে চুলায় বসা দিছে। এবার বের করছে গতকাল রাত থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল। 3 ঘন্টা আগে ম্যারিনেট করা চিকেন। 10 মিনিটের ভিডিও। একদিন আমার বাসায় বুয়া আসে নাই, আমি চিন্তা করলাম রান্নার একটা ভিডিও দেখে জাস্ট ট্রাই করি রান্নাটা। তো ভিডিও দেখতেছি, যেভাবে বলতেছে 30 মিনিটের মতো আমি ভিডিও দেখছি, ট্রাই করতেছি, যেভাবে বলছে কাটাকাটি সব করছি, মশলা মাখানো সব রেডি, সব করছি। এবার বলতেছে ঠিক এইভাবে মিডিয়াম হিটে 25 মিনিট ওভেনে রেখে দিব। ওভেন আমি থাকি ব্যাচেলর বাসায়, ওভেন পামু কই? সো আমি আর কি করবো, আমি 1 টেবিল চামচ আদা কুচি খেয়ে শুয়ে পড়লাম।
একটা আরে আপু আমরা আগে কি দেখতাম আগে হচ্ছে মানুষ সেজে গুজে ক্যামেরার সামনে আসতো এখন উল্টা ক্যামেরার সামনে সাজে এরা লাইভ শুরু করবে লাইভ কি স্টার্ট হয়ে গিয়েছে এরা জানে না লাইভ কি স্টার্ট হয়ে গেছে তুই জানোস না কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কেন তোরা জানাবো কেন তুই আমার কি লাগস আমি জাপান থেকে দেখতেছি তুই আইবি ওরা সামনে এসে সাজবে অনলাইনে আমি একটা মেকআপের ভিডিও দেখতেছি তো দেখলাম 30 মিনিট একটা মেয়ে সাজতেছে হ্যাঁ তো আমি গুনে দেখলাম অ্যারাউন্ড 22টার মতো প্রোডাক্ট উনি মুখে লাগাইছে আপুকে দেখতে অনেক কিউট লাগতেছে ফারিয়াপুর মতো জোস মেকআপ ডান ভিডিও ডান পরে বলতেছে সো এটা ছিল আমার নো মেকআপ লুক সো শেষ করবো কন্টেন্ট ক্রিয়েটরদের মতো হ্যালো গাইস আজকের পারফরমেন্স এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন এনটিভির ইউটিউব চ্যানেল আর পাশে থাকা জাহাঙ্গীর ভাইয়ের বেল আইকন একটা টোকা দিয়ে জানাবেন ও মানে হাসতে 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 ভাবলাম যে মনে হয় ওকে অনেক হয়েছে তারপর দেখি আবার 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 শুরু হয়েছে এখনো রেশ কাটেনি মানে একটা রেশ উঠছিল শেষ পর্যন্ত যে এই জায়গায় গিয়ে পৌঁছাবে একটা বিগ স্যালুট কে বলবে আগে তুষারই বলো নাহলে পরে বলবে আমি সব বলে দিয়েছি ওর যেটা হয়েছে যে খুব সিম্পল জিনিসগুলো অবজার্ভ করেও আমরাও দেখি কিন্তু তার ভেতর থেকে যে মজাটা খুঁজে বের করে ডেলিভারি দিয়ে প্রেজেন্ট করা এবং ভাসছিল যা বলছিলাম হ্যাঁ তাই তো এরকম করে করছিলাম খুব রিলেট করতে পারছিলাম খুব এনজয় করছিলাম ফাইনালি যখন আমি অবজারভেশনের মধ্যে ছিলাম ফাইনালি যখন লাস্টেরটা বললো তখন আর অবজারভেশনে যাইনি আর কি আমি লাস্টেরটা মনে আছে নিশ্চয়ই ওকে হ্যাঁ ভাই যেভাবে দেখাচ্ছিলেন ওইভাবে মানে ঠিক অবজারভেশন করছিল সব কিছু অবজারভেশন করছিল ঠিক অবজারভেশন করছিল অবজারভেশন করছিল যে জাহাঙ্গীর ভাই শেষ পর্যন্ত জাহাঙ্গীর ভাইয়ের এটা জাহাঙ্গীর ভাইয়ের জন্য ওকে জাহাঙ্গীর ভাইয়ের জন্য আমাদের রেসপেক্ট জাহাঙ্গীর ভাই এবং মোস্তফা ভাইয়ের জন্য যে দুই ভাই সুন্দর করে কুকিং করছে এই শোটা একটা জোরে হাততালি ওকে শবনম ফারিয়া রিয়াজ এত ভালো পারফর্মার একটা ছোট্ট এত ভালো হলে পালাতে হতো না সরি রিয়াজ না ওকে সব ঠিক আছে মজা আছে ওকে শোনো রিয়াজ এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কমপ্লিমেন্ট দিস ইজ দ্য বেস্ট কমপ্লিমেন্ট যখন কোনো জাজ তোমার সম্পর্কে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না এবং সে অনর্গল স্টিল নাও হাসছে এর চেয়ে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না রিয়াজ রিয়ালি ইটস এ বস মার্কা পারফরমেন্স আমি নিজে প্রাউড ফিল করছি যে এরকম একটা পারফরমেন্স আমি সচক্ষে দেখলাম স্টেজে এরকম পারফরমেন্স অন স্টেজ দেখাও একটা সৌভাগ্যের ব্যাপার কিন্তু এই পারফরমেন্সটাই তোমার এই অনুষ্ঠানের জন্য সবচেয়ে বড় কাল হয়ে যাবে এটাই সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে তোমার এটাও আজকে তোমাকে বলে দিলাম কি জন্য একে সুপারসাইড করে যদি তুমি নেক্সট পারফরমেন্স করতে না পারো বা ফাইনালে যদি বা কোয়ার্টার ফাইনালে যদি এর চেয়ে ভালো পারফরমেন্স না করতে পারো আমরা সবাই হতাশ হয়ে যাব তো সো বি কেয়ারফুল ট্রাই না করতে হবে ওকে ওকে এত সুন্দরভাবে সব কিছু বলেছে না আমি একটু আমিন ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই এই পারফরমেন্সটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো এই পারফরমেন্সটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো
কারণ আপনার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ওখানে বসে বসে সবই দেখলো। এখানে কয়েকজন স্ট্যান্ড আপ যারা আছে প্রত্যেকে বসে বসে দেখছে। সো এটা একটু রিয়াজ খুব ভালো। এরকম পারফরমেন্স করলে আর 2টা পারফরমেন্সের পর স্টেজে এসে বলতে হবে না যে আমি সিঙ্গেল, আর থাকবা না সিঙ্গেল। বাবা ওকে। আচ্ছা, শবনম ফারিয়া হঠাৎ করে আজকে এরকম একটা ইঙ্গিত দিয়ে দিল, এটা কিন্তু আমি আমার কথা বলি না, আমি ওর কথা বলছি। হ্যাঁ ওই তো, মানে হয় না, সমস্যা কি আমরা বাইরে থেকে সমাধান করবো না, নিজেদের মধ্যে সমাধান করে নেবো আমরা। সেক্ষেত্রে শুধুমাত্র এই কম্পিটিটর না, আরো অনেকের সাথে লড়তে হবে। ওকে, একটা জোরে হাততালি হোক। ওকে, আমি শুরু থেকে আমি জানতাম না যে আজকে কি হতে চলেছে, আবেগে বলে ফেলেছি যে আজকে রেস কাটবে না, একটার পর একটা এই রেস থাকবে। সত্যি সত্যি যে এটা হতে হতে শেষ পর্যন্ত এই রেস একটার পর একটা চলতে চলতে যে এইখানে এসে ঠেকলো আমি কল্পনাও করিনি। এবং শেষ পর্যন্ত আমিন ভাই বলল যে এটাই তোমার জন্য কাল হলো। এই রেস থাকতে থাকতে এসে এই পারফরমেন্সটা কাল হলো। এই জন্যই এটা আগেই মিলিয়ে তিনি লিখেছিলেন, সমরেশ মজুমদার, কাল বেলা। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, হাততালি এবার যার জন্য দিতে হবে, যার পারফরমেন্স এই স্টেজে দেখে আমরা আপ্লুত হয়েছিলাম, আবেগ আপ্লুত, তাকে ডেকেছিলাম যেভাবে, আজকে আবারও সেইভাবে তাকে ডাকতে চায়। আসছে সিরাজগঞ্জের ছেলে, হাসো সিজন 5-এর সেকেন্ড রানার আপ মাহফুজ আরেফিন রাতু। হ্যাঁ, হাই। এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে কার কার? আছে, হাত তোলেন না, একটু হাত তোলেন। আমার আপনাদের নাই? আছে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে কার কার? ও, এইবার হাত কমে গেছে, অনেক বেশি আছে ভাই। এই যে সাধারণত মানুষ এটিএম কার্ড নিয়ে এটিএম বুথে যায় কেন? টাকা তোলার জন্য বা জমা দেওয়ার জন্য। আমি এটিএম কার্ড নিয়ে এটিএম বুথে যাই আমার অ্যাকাউন্ট এখনো চালু আছে কিনা এটা দেখার জন্য। না, এরকম হওয়ার কারণ আছে, 36 পয়সা আছে আমার অ্যাকাউন্টে ভাই, আপনার চাইতেও কম। মানে মাঝে মাঝে আমার খুব লজ্জা লাগে। এই যে মানুষ এটিএমে গেলে এটিএম কার্ড যখন ঢুকায় তখন কি করে? পিন লুকায়, আমি স্ক্রিন লুকাই। আমার ব্যালেন্স যেন কেউ না দেখে ফেলে ভাই। মানে আমি ভয় পাই আমার ব্যালেন্স দেখার পরে আমার পিছনের জন আমাকে জড়ায় ধরে বলবে, তোর অ্যাকাউন্টে তো স্লিপ বের করার টাকা নাইবে। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আমার পিন কোডের চাইতে সব সময় ছোট ছিল। পরে মানিজ্জত বাঁচাইতে পিন 0000 করতে হইছে। সেদিন এটিএমে ঢুকছি, পিছনে একজন দাঁড়ায় আছে। তো আমি এটিএম কার্ড ঢুকানোর সময় বললাম, ভাই একটু ওইদিকে গিয়ে দাঁড়ান না। তো বলছে, ভাই পিন দেখবো না। আমি বললাম 2 3 4 5। আমার স্ক্রিন লুকানো দরকার। এরকম মানে দৈন্যদশার মধ্যে দিয়ে যাচ্ছি, তো ভাবলাম এমন একটা অ্যাকাউন্ট দরকার যেখানে টাকা না থাকলেও খরচ করা যায়। তখনই আসলো ক্রেডিট কার্ডের কথা মাথায়। তো ব্যাংকে গেলাম, যা বললাম যে ভাই আমার একটা ক্রেডিট কার্ড দরকার। তো বললো, ভাই আপনার বেতন কত? আমি বললাম বেতন? তো বলছে, ভাই মিনিমাম 30,000 টাকা বেতন না হলে আপনাকে ক্রেডিট কার্ড দেওয়া সম্ভব না। আমি বললাম, ভাই আমার বেতন যদি 30,000 টাকা হইতো আমার লোন কেন লাগবে ভাই? এই ছাড়া যদি কোনো অন্য বুদ্ধি থাকে আমাকে সেটা দেন। তো বলছে যে আরও একটা উপায় আছে, আপনি এক কাজ করতে পারেন, 1 লাখ টাকা ডিপোজিট করেন, একটা ক্রেডিট কার্ড দিয়ে দিব। আরে বললাম, আমি 30,000 টাকা জোগাড় করতে পারতেছি না, 1 লাখ টাকা। তো পরে বললাম এভাবে হবে না। অন্য ব্যাংকে গেলাম, যা বললাম, ভাই একটা জয়েন্ট অ্যাকাউন্ট করতে চাই। বললো, কার সাথে? বললাম, যার মেলা টাকা তার সাথে। পরে চাকরি পেয়েছি, স্যালারি অ্যাকাউন্ট হয়েছে। এখন প্রতি মাসে সেই অ্যাকাউন্টে আমি 10,000 টাকা ডিপোজিট করি। এই বলে আমার চাকরি টিকে আছে আর কি। তো চিন্তা করলাম যে ক্রেডিট কার্ড যেহেতু একটা আছে, একটা বড় লোন নেই।
20,000 টাকা লোন নিব। তো আমার বন্ধু এসে বললো, দোস্ত 20,000 টাকা লোন নিস না, একটা ঝামেলা আছে। আমি বললাম, কেন, কী সমস্যা? তো বলছে, তুই 20 লাখ টাকা লোন নে। আমি বললাম, কেন? তো বলছে, দেখ 20,000 টাকা লোন নিলে তোর মাথার মধ্যে টেনশন কাজ করবে, আর 20 লাখ টাকা লোন নিলে ব্যাংকের মাথায় টেনশন কাজ করবে। তো দরকার কি, আমি 20 লাখ টাকা লোন নিলাম, নিয়ে একটা গাড়ি কিনলাম। একটা হ্যাডমের ব্যাপার আছে না, 20 লাখ টাকার মানুষ। তো গাড়ি কিনছি, গাড়ি চালাই, ইএমআই আর শোধ করি নেই। ব্যাংক থেকে এসে গাড়ি নিয়ে গেছে। পরে মনে হলো বিয়েটাও লোন করে করলেই পারতাম আর। রনি ভাই, হ্যাঁ, বেশি কথা বাড়াইতে চাই না, জীবন এভাবেই চলতেছে। ডিরেক্টরকে বলেন পেমেন্ট দিতে। আর আরেকটা কথা, একটু আপনারা অনুমতি দিলে আমি একটা সিরিয়াস কথা দিয়ে শেষ করতে চাই। হ্যাঁ, এটা ভাষার মাস, এটা সিরিয়াস শো। হ্যাঁ, মানে সিরিয়াস শোতে সিরিয়াস একটা না, সত্যি সিরিয়াস লাইন, যেটা ভাষার মাস এবং ভাষার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, জাহাঙ্গীর ভাই ভাষাটা ভালো করেন। আমি শুধু বলতে চাই যে মানে এই যে কোন লেভেলের সাহস দেখিয়েছে ডেভিড আরেফিন রাতুল, আমি তাকে ডেভিড বলতে চাই, ডেভিড আরেফিন রাতুল, সে যে লেভেলের সাহস দেখিয়েছে, আমি যদি তার জায়গায় থাকতাম এই এপিসোডে গেস্ট পারফর্মার হিসেবে ওই ব্যাক স্টেজে, এই পারফরমেন্সের পর আমাকে খুঁজে পাওয়া যেত না। আমারও পাওয়া যাচ্ছিল না, অফিস থেকে ধরে নিয়ে আসছে। ওকে ওকে, দুর্দান্ত ছিল। ওকে, আমিন ভাই, আপনি তো দেখেছেন। হ্যাঁ, রাতুলের পারফরমেন্স তো বরাবরই অনেক সুন্দর ছিল, কিন্তু রাতুল আজকে যেটা আমার কাছে ফিল হলো যে এই মঞ্চটা আসলে একটি পরশ পাথরের মতন। যে এখান থেকে যারা বেরিয়ে গেছে বা যাদেরকে আমরা চুজ করেছি, আমার মনে হয় যে আমরা ব্যর্থ হইনি। জি, এবং তারাও তাদের কথা রেখেছে, তাদের চর্চা কন্টিনিউ করেছে, যে জন্য কিন্তু এই 5 বছর পরে ওদের পারফরমেন্স দেখো কতটা ব্রাইট হয়ে গেছে। এবং সবচেয়ে মজার জিনিস কি, ওরা না এখন যে পারফরমেন্স করে না, মনে হয় না যে পারফর্ম করছে, মনে হয় সচরাচর স্বাভাবিক কথাবার্তা বলছে। এই যে একটা কোয়ালিটি নিজের মধ্যে তৈরি করতে পেরেছে, এটা একটা বিশাল সাকসেস ওদের জন্য। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা জিনিসটা কন্টিনিউ করো প্লিজ। ওকে, রিকোয়েস্টটা আমাদের পক্ষ থেকেও থাকুক। আমিন ভাই, শোটা অন্তত কন্টিনিউ করেন ভাই। ওকে ওকে, শবনম ফারিয়া। রাতুল, আমি এই ফার্স্ট আপনার পারফরমেন্স দেখছি, খুব সুন্দর, ভীষণ এনজয় করেছি। থ্যাংক ইউ। এবং পারফরমেন্সে যে ফিগারটা কোনো ফ্যাক্ট না, হ্যাঁ, তার বড় উদাহরণ একটা। ওকে, তুষার ভাই, ওরা যারা আসে ওদেরকে দেখলে এমনিই ভালো লাগে, মনটা ভরে যায়। পুরানা ওরা আসে পারফরমেন্স করে, যেটা আমি বলছিল যে তখন চেঞ্জ হয়ে আসে, তৈরি হওয়া থাকে ওরা। আর কি সুন্দর আসলো, পকেটে হাত দিয়ে সুন্দর পারফরমেন্স করছে। আর আমার মনে হয় যে আমাদের থেকে বেশি ভালো লাগে বোধহয় মেন্টর যারা ওদের, কারণ ওরা তো ওদেরকে তৈরি করে। ওরা যখন এই অবস্থায় হয় তখন আমাদের থেকে আরো অনেক বেশি ভালো লাগা ওদের হয়। আর ওদের বলতে চাই, আমাদের এইখানে আসার পিছনে ওনাদেরই হাত। হ্যাঁ, সেটাই, ওরাই ফোন করেছে। আর কোনো নাই কন্টেন্ট। ওকে, বরাবরের মতন অনেক ভালো ছিল রাতুল, অনেক ভালো ছিল। কারিশমাটা কোথায়, কারিশমাটা কোথায় কোথায়? আমি এই যে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কারিশমা অনেক জায়গায় আছে, তার মধ্যে একটা বড় কারিশমা হচ্ছে যে এই আপনারা কিন্তু প্র্যাকটিস করেন, মানে দু একটা স্টেজ বা শোতে করেছেন, এবং এখন গ্রুমিং হাউসে আপনারা একটা চর্চার মধ্যে আছেন, যেটা আমরা যখন ছিলাম অটোমেটিক একটা বের হতো সব কিছু, কিন্তু সেই জায়গাটায় নেই। সে কিন্তু গ্রুমিং হাউসে নেই, ওখানকার খাবার বরাদ্দ তার জন্য নেই, জন্য সে নেই। ওকে, যাও, সেটা বড় কথা না। ক্রেডিটটা আসলে কোন জায়গায় আমি বলবো যে সবচেয়ে বড় মুন্সিয়ানা দেখিয়েছে, যে পকেটে হাত দিয়ে সে টাকার কথা বলছে, অথচ পকেটে 1 পয়সা যার নেই। থ্যাংক ইউ, প্লিজ ফিরে যাও। এই পর্বে যে 5 জন পারফর্মার ছিলেন সবাইকে এই মঞ্চে আসতে বলছি, প্লিজ চলে আসুন দ্রুত। আমি যদি ভুল না বলি, হাস্যর সেটে আজকে আরও একটা এপিসোড, যে এপিসোডে হিসাব নিকাশ করা অনেক
কঠিন হয়েছে আশা করি। রনি শুধু কঠিন না, বিশ্বাস করো এটা আমাদের নিজেদের কাছে খুব খারাপ লাগছে যে আজকে কেন এই এপিসোড উইনারের এই পোর্শনটা রাখা হলো। সবচেয়ে ভালো হতো যদি এটা না রাখা হতো, গিফটটা দেওয়া লাগতো না। আমার মনে হয় জাহাঙ্গীর ভাই এই পোর্শনটা না রেখে গিফটটা আমরাই নিয়ে যাই। ওকে, এরা যদি রাজি থাকে নিতে। আর আজকে সবচেয়ে এক্সপেন্সিভ গিফট। হ্যাঁ, মানে গ্যাস স্টোভ। আরে সেটা শুধুমাত্র গ্যাস স্টোভ তা না, ওটা দিয়ে সব রান্না করা যায়। এটা আমার খুব জরুরি হয়ে গেছে, জানো না, আমার বাসাটা খুব সমস্যা দেখা দিয়েছে। আর আমি আচ্ছা, খুব সহজে যেটা হতে পারে যে যারা উইনার তারা তো হার্ড উইন করেছে, যে সবচেয়ে খারাপ করেছে তাকে দিয়ে দেন। তাহলে আমি নিই। না, তাহলে কি হবে, পরে দেখা যাবে কে কার চেয়ে খারাপ করবে, এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ওকে, হ্যাঁ, ফাইনালি এই পর্বের এপিসোড উইনার। তারপরেও মানে দেয়া লাগছে, তবে প্রথমে রিকোয়েস্ট করে নি কেউ মন খারাপ করো না তোমরা, কারণ আজকে সত্যি প্রত্যেকেই একদম ফাইনালের পারফরমেন্স দিয়েছে, প্রত্যেকে, এবং প্রত্যেকেরই পারফরমেন্স 25-এর উপরে পেয়েছে। এই প্রথম 25, এই প্রথম, এর আগে হয়নি। আজকে যিনি মানে যে উইন করছে মোহাম্মদ রিয়াজউদ্দিন। ওকে, এই ছিল আমাদের আয়োজন আপনাদেরকে হাসি আনন্দে রাখবার জন্য। 9:30 থেকে 10:30 পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন দেশের জন্য আমাদের দায়িত্ব রয়েছে। আজকের মতো বিদায়, ভালো থাকুন আপনারা। চলুন আমাদের দেশের জন্য যে দায়িত্ব আছে চলুন আমরা পালন করি। সবাই আসেন, সবাই। সবাই আসবেন, আসেন আসেন, আমরা দিক দিয়ে চলে যাবো। আসেন। আমার ভাইয়ের রক্তের